আজকে আমরা যে টপিকটা পড়ছি সেটা হচ্ছে ডিকম্পোজিশন। ডিকম্পোজিশন কথাটার অ্যাকচুয়ালি অর্থ হচ্ছে সেটা হচ্ছে বিয়োজন। দেখবে যে কোনো একটা ইকোসিস্টেমেতে তার যে ফুড চেন চলছে সেই ফুড চেনের মধ্যে যেমন প্রডিউসাররা খুব ইম্পর্টেন্ট হয়, উৎপাদকরা, কারণ তারাই অ্যাকচুয়ালি খাদ্যবস্তু তৈরি করছে বা সোলার এনার্জিকে ট্র্যাপ করছে। ঠিক সেরকমই কিন্তু উল্টো দিকে ডিকম্পোজাররাও খুব ইম্পর্টেন্ট। তার কারণ হচ্ছে যখনই কোনো একটা জীব মারা যাচ্ছে, কোনো একটা অর্গানিজম যখন মারা যাচ্ছে, তার বডিটাকে ডিকম্পোজ করার জন্য কিন্তু ডিকম্পোজাররা কাজ করছে। এবং নিউট্রিয়েন্ট সাইক্লিং, যেটা পরিপোষক চক্র যেটা বলা হয়, সেইটা গোটাটাই কিন্তু মেনটেন করছে সেটা হচ্ছে ডিকম্পোজাররা। তাহলে যেমন অ্যাকচুয়ালি প্রডিউসাররাও খুব ইম্পর্টেন্ট, সেরকম ডিকম্পোজার যারা রয়েছে তারাও কিন্তু, বা বিয়োজক যারা রয়েছে অর্থাৎ ব্যাকটেরিয়া ফাঙ্গি যেগুলো রয়েছে, তারাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। এবার এরা সবাই কিন্তু, যারা ডিকম্পোজার হিসেবে এনভায়রনমেন্টে রয়েছে, এরা সবাই হচ্ছে স্যাপ্রোফাইটিক, অর্থাৎ পচা জিনিস থেকে পুষ্টি আরোহণ করে, মৃতজীবী যেটাকে আমরা বাংলাতে বলে থাকি। এবং এই গ্রুপটার মধ্যে মেনলি যারা পড়ছে সেটা হচ্ছে ব্যাকটেরিয়া এবং ফাঙ্গি। এবার যখনই কোনো জিনিস পচতে যায়, ডিকম্পোজ হতে যায়, তখন তার কতগুলো স্টেপ আছে। প্রথমেই যেটা হয় সেটা হচ্ছে ডেট্রিটাস ফ্র্যাগমেন্টেশন। যখনই গাছের পাতা বা কিছু পড়ছে, তখন আর্থওয়ার্ম অ্যাকচুয়ালি এই গাছের পাতাগুলোকে ছোট ছোট টুকরোতে কেটে দিচ্ছে। বা পাতার উপরেতে কিউটিকাল যেগুলো, যখন আর্থওয়ার্মের ডাইজেস্টিভ ট্র্যাক্টে এই ছোট ছোট পাতার টুকরোগুলো যাচ্ছে, তখন সেই কিউটিকালগুলো অ্যাকচুয়ালি কিন্তু আস্তে আস্তে ওর ডাইজেস্টিভ ট্র্যাক্টের এনজাইমের মধ্যে পড়ে সেগুলো রিমুভ হয়ে যাচ্ছে। তো এই প্রসেসটা কি বলছে? ডেট্রিটাস ফ্র্যাগমেন্টেশন। ডেট্রিটাস ফ্র্যাগমেন্টেশন হচ্ছে যখন ডেট্রিটাস ছোট ছোট পার্টেতে ভেঙে যাচ্ছে, সেটাকে বলছে ডেট্রিটাস ফ্র্যাগমেন্টেশন। এরপর হচ্ছে ক্যাটাবলিজম। এরপরই ডেট্রিটাস, যখনই দেখো অ্যাকচুয়ালি ডেট্রিটাস ফ্র্যাগমেন্টেশন হয়ে যাচ্ছে, এরপর আস্তে আস্তে ওই যে অর্গ্যানিক মলিকুল যেগুলো রয়েছে সেখানে, প্রোটিন, কার্বোহাইড্রেট, ফ্যাট, সেগুলো ধীরে ধীরে কিন্তু অ্যাকচুয়ালি নষ্ট হচ্ছে, ডিটোরিয়েট করছে। তো সেই জিনিসটাই এখানে বলা হচ্ছে। তাহলে যখনই দেখো একটা গাছের পাতা পড়লো, পাতা পড়ার পর সেটাকে দেখো অ্যাকচুয়ালি, বা কোনো একটা গাছের পাতাকে দেবে ক্যাটারপিলার খাচ্ছে বা আর্থওয়ার্ম সেটাকে খাচ্ছে, দিয়ে ছোট ছোট পার্টেতে ভেঙে দিচ্ছে। এবার সেই জিনিসটাই অ্যাকচুয়ালি কোনো ব্যাকটেরিয়ার থ্রু দিয়ে বা ফাঙ্গাসের থ্রু দিয়ে, অথবা ধরো কোনো আর্থওয়ার্মের থ্রু দিয়ে, ওটা আস্তে আস্তে পুরোপুরি ডাইজেস্টেড হয়ে ভেঙে যাচ্ছে। এবং সেই প্রসেসটা কি বলছে? ক্যাটাবলিজম। যে সেটা দিয়েই সেটা ব্রেকডাউন হয়ে সেটা মাটির মধ্যেতে আসছে। এবার দেখো প্রথমেই অর্গ্যানিক মেটেরিয়ালগুলো সবই কিন্তু ডিকম্পোজ হওয়ার পর মাটির একদম আউটার সারফেস, আপার সারফেসে থাকে, যেটা দেখবে মাটির ক্ষেত্রে, সয়েলের ক্ষেত্রে ও হরাইজন যেটাকে বলা হয়, অর্গ্যানিক হরাইজন যেটা। এরপর যখনই বৃষ্টির জল পড়তে শুরু করে, তখন বৃষ্টির জলের মাধ্যমে এই যে জৈব বস্তু বা হিউমাস যেগুলো অর্গ্যানিক মেটেরিয়াল, এগুলো আস্তে আস্তে বৃষ্টির জল দিয়ে ধীরে ধীরে মাটির নিচের দিকে নামতে থাকে। এবং এই প্রসেসটা কি বলে সেটা হচ্ছে লিচিং। এবং লিচিং প্রসেসের থ্রু দিয়ে দেখা যায় যে অ্যাকচুয়ালি ও হরাইজন থেকে ওটা এ হরাইজন, মানে ও হরাইজনের নিচেই থাকে এ হরাইজন, যেটাকে অ্যাকচুয়ালি বলা হয় টপ সয়েল। সেই টপ সয়েল রিজিয়নেতে আস্তে আস্তে এই অর্গ্যানিক মেটেরিয়ালগুলো নেমে আসে। তো এই মেকানিজমটা কি বলা হয় সেটা হচ্ছে লিচিং। এবার অ্যাকচুয়ালি, এবং এই হিউমাস, তাহলে দেখো ওই এ হরাইজনের মধ্যে হিউমাস বা জৈব বস্তুর পরিমাণে বাড়ছে, এবং এইটাই রুটের মাধ্যমে উদ্ভিদরা কি করছে, আবার অ্যাবজর্ব করে সেটাকে ওরা ইউটিলাইজ করছে। তো এই জিনিসটা দেখো, ডিকম্পোজিশন কোথায় কাজে লাগে? সেটা হচ্ছে বায়োজিও কেমিক্যাল সাইকেলেতে এটা কাজ করছে। জৈব ভূ রাসায়নিক চক্র, মানে নাইট্রোজেন চক্র, সালফার চক্র, ফসফরাস চক্র, এগুলোতে সব কাজ করছে। আর অন্যদিকে এনার্জি রিলিজ, অর্গ্যানিক মেটেরিয়ালকে ভেঙে সেখান থেকে যে এনার্জিটা পাচ্ছে, সেই এনার্জিটা ইউটিলাইজ করি ব্যাকটেরিয়া আর ফাঙ্গি, মানে যারা ডিকম্পোজার, তারা কিন্তু অ্যাকচুয়ালি সার্ভাইভ করছে। এবার ডিকম্পোজিশনের জন্য, অর্থাৎ ওই ব্রেকডাউনের জন্য যে ফ্যাক্টরগুলো খুব রেসপন্সিবল, প্রথম হচ্ছে হিউমিডিটি। জল দেখো ভাঙার জন্য খুব ইম্পর্টেন্ট। অ্যাকচুয়ালি যত হিউমিড এনভায়রনমেন্ট থাকবে, যত হিউমিডিটি এনভায়রনমেন্টে বেশি হবে, ডিকম্পোজিশন আরও ফাস্ট হবে। সেকেন্ড হচ্ছে, যে কোনো জিনিস ভাঙার জন্য অক্সিজেন প্রয়োজন। সুতরাং যে এনভায়রনমেন্টে যত বেশি অক্সিজেন থাকবে, তত কিন্তু ব্রেকডাউন রেট সেটা ফাস্ট হবে। অন্যদিকে কনস্টিটিউয়েন্টস অফ সয়েল, অর্থাৎ মাটির মধ্যেতে কি উপাদান মিশে আছে, অর্থাৎ মাটির মধ্যেতে দেখা যায় যদি ডিকম্পোজার যারা রয়েছে, ডিকম্পোজারের সংখ্যা অনেক বেশি, তাহলে অটোমেটিক্যালি সেখানে কিন্তু ডিকম্পোজিশন সেটা কিন্তু খুব ফাস্ট একটা প্রসেসে হবে। কিন্তু মাটিটা যদি খুব পলিউটেড হয়, এবং সেক্ষেত্রে হয়তো দেখা গেল যে ডিকম্পোজার ওখানে কম আছে, তাহলে অটোমেটিক্যালি ডিকম্পোজ হতে সময় বেশি লাগবে। টেম্পারেচারের ক্ষেত্রে সবসময় বলা হয় যে 0 to 40 ডিগ্রি টেম্পারেচার, যত টেম্পারেচার বাড়ে অ্যাকচুয়ালি এনজাইম অ্যাক্টিভিটি বাড়ে। তো ন্যাচারালি টেম্পারেচার একটু বেশি হলে সেক্ষেত্রে কিন্তু ডিকম্পোজিশন প্রসেসটাও একটু ফাস্ট হয়। কিন্তু তা বলে খুব বেশি যদি আবার টেম্পারেচার হয়, এক্সেসিভ টেম্পারেচারে এনজাইম আবার ইনঅ্যাক্টিভ হয়ে যায়, তখন কিন্তু সেটা আবার সমস্যা হবে। আর একটা অবভিয়াসলি
মাটির যে পিএইচ, কারণ অ্যাসিডিক পিএইচে ব্যাকটেরিয়া বা ফাঙ্গি এরা কিন্তু গ্রো করতে পারে না, এরা নিউট্রাল বা স্লাইডলি বেসিক পিএইচ এদের জন্য ফেভারেবল। তো সেই জন্য মাটির যদি পিএইচ অ্যাসিডিক হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু ডিকম্পোজিশন স্লো হয়ে যায়। আর স্লাইডলি মানে নিউট্রাল ও স্লাইডলি বেসিক এনভায়রনমেন্ট থাকলে সেক্ষেত্রে দেখা যায় যে ডিকম্পোজিশন প্রসেস যেটা সেটা অনেকটা ফাস্ট হয়। অন্যদিকে ডিকম্পোজিশন যে অ্যাকচুয়ালি যে প্রসেস যেটা রয়েছে সেই প্রসেসটাকে যদি আমরা ডেসক্রাইব করি তাহলে ফার্স্ট স্টেজই হয় যেটা সেটা হচ্ছে কাস্টিং। কাস্টিং বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে গাছের থেকে যখন ধরো একটা গাছের কোনো পার্ট নষ্ট হচ্ছে তখন সেই গাছের পাতাগুলো ঝরে পড়ছে এবং ঝরে পড়ার পর সেটা যেহেতু শুকনো হয়ে যায় দেখবে ছোট ছোট টুকরে ভেঙে যায়। তো এই মেকানিজমটাকে অ্যাকচুয়ালি বলে যেটা সেটা হচ্ছে কাস্টিং। এরপর যেটা হয় যে ওই অ্যাকচুয়ালি অর্গ্যানিক মেটেরিয়ালগুলোর ওপরে ফাঙ্গাস আর ব্যাকটেরিয়া গ্রো করতে শুরু করে এবং যখনই ওরা গ্রো করে ওদের থেকে এনজাইম ওরা বডির বাইরেতে রিলিজ করে, যেটা দিয়ে এনভায়রনমেন্টের মধ্যেই ওই সমস্ত অর্গ্যানিক মেটেরিয়ালগুলো ডিকম্পোজ হতে শুরু করে এবং ওখান থেকে যে জিনিসগুলো ওদের প্রয়োজন ব্যাকটেরিয়া বা ভাইরাসের যে এই ব্যাকটেরিয়া আর ফাঙ্গাসের যেগুলো প্রয়োজন সেগুলোকে ওরা আবার কিন্তু ওই অর্গ্যানিক মেটেরিয়ালগুলো থেকে এক্সট্র্যাক্ট করে নিয়ে নেয়। কারণ ওরা দেখো এনজাইম রিলিজ করছে, যা কিছু পচার বা যা কিছু নষ্ট হওয়ার সেটা এনভায়রনমেন্টেই নষ্ট হচ্ছে, বডির বাইরেতেই নষ্ট হচ্ছে, সেখান থেকে যেগুলো দরকার সেটাকে ও অ্যাকচুয়ালি বডির ভেতরেতে নিয়ে নিচ্ছে। তো এই যে নিউট্রিয়েন্টগুলো নিজের বডির জন্য টেনে নিল সেইগুলোই হচ্ছে নিউট্রিয়েন্ট ইমোবিলাইজেশন। আর অন্যদিকে দেখা গেল যে বাকি যে অর্গ্যানিক মেটেরিয়ালগুলো যেগুলো পড়ে রয়েছে বাইরেতে যখন বৃষ্টির জল পড়ছে ওইগুলোই হচ্ছে হিউমাস, ওগুলোই আস্তে আস্তে সয়েলের মধ্যেতে জমে যাচ্ছে এবং মাটির মধ্যে যতই অর্গ্যানিক মেটেরিয়ালের পরিমাণ বাড়ছে সেই প্রসেসটাকে অ্যাকচুয়ালি বলছে হিউমিফিকেশন। আর এখানকার মধ্যে এমন নয় যে শুধু অর্গ্যানিক মেটেরিয়ালই আছে, প্রোটিন কার্বোহাইড্রেট ফ্যাটই আছে, এখানকার মধ্যে অনেক আয়নসও থাকে, সোডিয়াম পটাশিয়াম ক্যালসিয়াম ক্লোরিন। তো সেগুলো যখন সয়েলে মিক্স হয় তখন সেই জিনিসটাকে বলা হয় মিনারেলাইজেশন। তার মানে দেখো যে অ্যাকচুয়ালি ব্যাকটেরিয়া আর ফাঙ্গাস যেটা করছে যে যখনই অর্গ্যানিক মেটেরিয়াল রয়েছে সেটাকে ডাইজেস্ট করার জন্য তারা এনজাইম বডির ভেতর প্রডিউস করে সেটাকে বাইরে বার করে দিচ্ছে অর্গ্যানিক মেটেরিয়ালের উপরে। অর্গ্যানিক মেটেরিয়াল ভেঙে যাচ্ছে, যেটা ওর প্রয়োজনীয় জিনিস সেটা ওইখান থেকে ও অ্যাবজর্ব করে নিল, ওই জিনিসটাই হচ্ছে নিউট্রিয়েন্ট ইমোবিলাইজেশন। যেটা বাইরেতে থেকে গেল সেখানকার মধ্যে অর্গ্যানিক মেটেরিয়াল হোক ইনঅর্গ্যানিক মেটেরিয়াল সবই বৃষ্টির জলে আস্তে আস্তে মাটির সাথে সয়েল পার্টিকেলের মাঝে মাঝে ওটা মিশে যাবে। এবার অর্গ্যানিক মেটেরিয়ালগুলো যখন অ্যাকচুয়ালি সয়েল পার্টিকেলে মিশছে তখন সেই প্রসেসটাকে বলছে হিউমিফিকেশন। আর যখন অ্যাকচুয়ালি ইনঅর্গ্যানিক সল্টসগুলো মাটির মধ্যে মিশছে তখন সেই প্রসেসটাকে বলছে মিনারেলাইজেশন। এবং এর থ্রু দি অ্যাকচুয়ালি দেখো নিউট্রিয়েন্টের সয়েলের মধ্যে নিউট্রিয়েন্ট এনরিচমেন্ট যেটা যে নিউট্রিয়েন্টের পরিমাণ যেটা সেটা বাড়ছে। তাহলে এই প্রসেসটাই হচ্ছে অ্যাকচুয়ালি ডিকম্পোজিশন। এরপরে আমরা একটা দেখো পুরোপুরি আলাদা একটা ঘটনায় চলে আসবো যেটাকে বলা হয় ইকোলজিক্যাল সাকসেশন। ইকোলজিক্যাল সাকসেশন বলতে বোঝানো হয় অ্যাকচুয়ালি দেখা যায় যে সময়ের সাথে সাথে হয়তো কয়েক হাজার বছর তাতে সময় লেগে যেতে পারে, কিন্তু দেখা যায় যে এমন অনেক সময় হয় যে আগে হয়তো কোথাও একটা জলাশয় ছিল, অর্থাৎ সেখানে একটা পন্ড ইকোসিস্টেম সেখানেতে ছিল। এবার যদি দীর্ঘদিন ওই পুকুরটা ঠিকমতো ব্যবহার না করা হয় বা ধরো সেখানে সংস্কার না করা হয়, অর্থাৎ মাটির তলার মানে পুকুরের তলাগুলো মাঝে মাঝে সময় করে খোঁড়া না হয়, তাহলে আস্তে আস্তে একটা সময় আসে যে মাটির তলাটা মানে পুকুরের তলাটাতে আস্তে আস্তে পাঁচ জমতে জমতে একটা সময় ওই পুকুর থেকে ওটা একটা জলাভূমিতে পরিণত হয়, ওয়েটল্যান্ডে পরিণত হয়। এরপর আরও বেশ কিছুদিন বাদে দেখা যায় ধীরে ধীরে ওই ওয়েটল্যান্ড যেটা সেটাও কিন্তু জল যেগুলো সেগুলো আস্তে আস্তে শুকিয়ে যায় এবং ওপরটা শক্ত হয়ে ওটা একটা ঘাস জমিতে রূপান্তর হয়, একটা গ্রাসল্যান্ডের মতো তৈরি করে। তারও কিছুদিন বাদে দেখা যায় ওখানেতে ঝোপ ঝাড় গাছ তৈরি হতে শুরু করে। তারপর দেখা যায় আস্তে আস্তে ওখানেতে বড় বড় গাছ ট্রিজ যেগুলো সেগুলো ডেভেলপমেন্ট হয় এবং একটা সময় দেখা যায় যে ওখানে পুরোটাই একটা ফরেস্টের মতো তৈরি হয়ে যায়, মানে একটা জঙ্গলের মতো তৈরি হয়ে যায়। তাহলে ন্যাচারালি দেখো ওটা ছিল একটা পুকুর কিন্তু হয়ে গেল যেটা সেটা পুরোপুরি একটা ফরেস্ট, মানে ছিল অ্যাকচুয়ালি পন্ড ইকোসিস্টেম কিন্তু হয়ে গেল যেটা সেটা হচ্ছে মানে যেহেতু কোনো সংস্কার করা হয়নি কিছু না, ওটা আস্তে আস্তে কিন্তু পুরোপুরি যেটা হয়ে গেল দেখো সেটা হচ্ছে টেরিস্ট্রিয়াল ইকোসিস্টেম এবং একটা ফরেস্ট ইকোসিস্টেম। এবার এই ঘটনাগুলো কিন্তু একদিন দুদিনে ঘটে না, এই ঘটনা ঘটতে হয়তো হাজার বছর লেগে যেতে পারে, কিন্তু একটা ইকোসিস্টেম ন্যাচারাল ওয়েতেই কিন্তু আরেক ধরনের ইকোসিস্টেমে ডেভেলপ হতে পারে। এই ঘটনাটাকেই বলা হয় ইকোলজিক্যাল সাকসেশন। যে এমন অনেক সময় হয় যে কোথাও হয়তো অগ্নুৎপাত হয়েছে এবং অগ্নুৎপাতের পর সেই ভলক্যানিক ইরাপশন হওয়ার পর অ্যাকচুয়ালি সেখান থেকে লাভাগুলো যখন বেরোয় তখন কিন্তু ওপরটা পুরো সলিড হার্ড থাকে
এবার আস্তে আস্তে দেখা যায় যে যত সময় যায় ধীরে ধীরে ওই পাথর যেগুলো রয়েছে যেখানেতে জীবনের কোনো অস্তিত্বই ছিল না, ধীরে ধীরে দেখা যায় ওই পাথরের ওপরে দিয়ে আস্তে আস্তে গাছ তৈরি হতে শুরু করে। তো সেই একটা দেখো যেখানে জীবন ছিল না, জীবন শূন্য যে অবস্থাটা ছিল, সেখান থেকে একটা পুরোপুরি একটা বায়োডাইভার্সিটি তৈরি হওয়া, একটা ইকোসিস্টেম তৈরি হওয়া, সেই প্রসেসটাকে অ্যাকচুয়ালি বলা হয় যেটা, সেটা হচ্ছে সাকসেশন। এবার সাকসেশন কখন হয়? যখনই কোনো ডিজাস্টার হয় তখন দেখা যায় যে আগেকার কোনো একটা ইকোসিস্টেম সেক্ষেত্রে নষ্ট হয়ে যায় এবং নতুন করে আবার একটা নতুন করে ইকোসিস্টেম ডেভেলপ হওয়া শুরু হয়, এবং এটা সময় লাগে কিন্তু অনেক বেশি, কয়েকশো বছর থেকে কয়েক হাজার বছরও সময় লেগে যেতে পারে। কিন্তু সেক্ষেত্রে আবার কিন্তু পুনরায় জীবের সেখানে আবার এস্টাবলিশমেন্ট হয় এবং একটা ইকোসিস্টেম কিন্তু গড়ে ওঠে। এবার সেখানেতে যে কোন কোন ঘটনার জন্য একটা ইকোসিস্টেম ডিস্ট্রয় হয়ে আবার একটা নতুন ধরনের ইকোসিস্টেমের সেখানে সূচনা হয়, সেইগুলোই দেখো অ্যাকচুয়ালি ফিজিক্যাল কজ। যেমন সয়েল এরোশনের জন্য হতে পারে, ভলক্যানিক ইরাপশনের জন্য হতে পারে, কোনো ডেডলি ডিজাস্টারের জন্য হতে পারে, আর্থকোয়েকের জন্য হতে পারে, বা অনেক সময় রিভার নদী তার গতিপথ পাল্টে নেয়, রিভার ডিরেকশন চেঞ্জ হয়ে যাওয়ার জন্য হতে পারে, বা কোনো ডিজিজে প্রচুর সংখ্যায় জীব মারা গিয়ে আবার নতুন করে সেখানে কিন্তু ইকোলজিক্যাল সাকসেশন হতে পারে। এবার যখনই এইরকম ইকোলজিক্যাল সাকসেশনের কথা আসে, ধরো আমি বললাম যে কোথাও একটা ভলক্যানিক ইরাপশন হয়েছে, এবার কি হয়েছে, পাথর যেগুলো রয়েছে সেই পাথরগুলো সব নতুন ডেভেলপ হয়েছে। এবার যখনই দেখবে ভলক্যানিক ইরাপশন হয়, ওখান থেকে ওই যে ম্যাগমা যেটা, সেটা দেখো বেরিয়ে চলে আসে, এবং ওটা আস্তে আস্তে বাইরে বেরিয়ে আসার পর সেটা কিন্তু ধীরে ধীরে ঠান্ডা হয়ে পাথরে রূপান্তরিত হয়। এবার যেভাবে ওখানেতে পরবর্তী ক্ষেত্রে স্টেপ ওয়াইজ আস্তে আস্তে ওখানে ফরেস্ট ইকোসিস্টেম ডেভেলপ হয়, সেখানে সবার ফার্স্টেতে যেখানে ভলক্যানিক ইরাপশন হয় প্রচুর ধোঁয়া তৈরি হয়, আর ধোঁয়া তৈরি হওয়ার পর পরেই কিন্তু যেটা হয়, প্রচণ্ড বৃষ্টি শুরু হয়, এবং যখনই বৃষ্টির জলগুলো এসে পড়ে তখন এই পাথরগুলো যে তৈরি হয়েছে সেগুলোর উপরেতে ক্ষয় শুরু হয়, এবং পাথরের মধ্যে ছোট ছোট গর্ত মতো অল্প অল্প করে তৈরি হয়। এবার যখনই দেখা যায় যে ওই প্রচণ্ড বৃষ্টিপাতের জন্য ওই পাথরগুলো ক্ষয় হলো এবং সেখানে বালির মতো কিছু জিনিস তৈরি হলো, এবং কয়েক জায়গায় অল্প অল্প করে সামান্য পরিমাণ জল জমে গেছে পাথরের ওপরটা উঁচু নিচু হওয়ার জন্য, সেই জায়গাতেই সবার প্রথম লিচেন ও লাইকেন গ্রো করতে শুরু করে। এবং এই লাইকেন অ্যাকচুয়ালি হচ্ছে কি, একটা সিম্বায়োটিক রিলেশনশিপ হচ্ছে অ্যালগি আর ফাঙ্গির মধ্যে। এবার এই লাইকেনই হচ্ছে সবার প্রথম কিন্তু সূচনা পাথরের ওপরেতে। এবার যত এই লাইকেনগুলো আস্তে আস্তে বাড়ে এবং তারা দেখবে যত মারা যাবে, তারা যত পচবে, অ্যাকচুয়ালি এখানকার যে বালির দানাগুলো রয়েছে তার সাথে এই সয়েল যে এই অর্গ্যানিক ম্যাটেরিয়ালগুলো যত মিশবে, তত কিন্তু আস্তে আস্তে সয়েল ফর্মেশনের দিকে, হিউমাস যত বালির দানার সাথে মিশবে তত সেখানে ধীরে ধীরে পাতলা স্তর করে দেখো মাটি তৈরি হবে। যখনই মাটি তৈরি হবে সেইখানে দেখা যাবে যে আস্তে আস্তে মস যেগুলো, সেই মসগুলো যাদের রুট সিস্টেম আছে এবং রুটটা গ্রো করার জন্য একটু মাটির মতো এরিয়া দরকার, তারা গ্রো করতে শুরু করবে। এরা যত দেখো বাড়তে থাকবে, পচবে, আস্তে আস্তে সয়েল যেটা রয়েছে সেটা আরও চওড়া হবে, যার জন্য তখন দেখা যাবে অ্যানুয়াল উইড, অর্থাৎ যে গাছগুলো 1 বছর করে বাঁচে সেই গাছগুলো তৈরি হওয়া শুরু হবে। এরপর দেখা যাবে যে এই গাছগুলো যখন মরতে শুরু করবে তখন মাটির লেয়ারটা আরও চওড়া হবে, তখন পেরিনিয়াল উইড পেরিনিয়াল বহুবর্ষজীবী গাছ যেগুলো অনেক বছর বাঁচে সেই রকম গাছ হবে। এরপর দেখো সার্ড তৈরি হবে, গুল্ম জাতীয় উদ্ভিদ তৈরি হবে, তার রুটটা একটু বড় হয়, তুলসী, জবা এই জাতীয় গাছ। এরপর দেখা যাবে আরেকটু বড় আকৃতির যে গাছগুলো যেগুলো রয়েছে, যেমন অ্যাসপেন, চেরি গাছ, আমাদের এখানেতে যেগুলো দেখবে জবা গাছ, বা দেখবে অ্যাকচুয়ালি একটু বড় সাইজের যে গাছগুলো, করবি গাছ, তো এই ধরনের গাছ যেগুলো রয়েছে, লেবু গাছ, এইগুলো জন্মাতে শুরু করবে আস্তে আস্তে। এবার এগুলো যখন আস্তে আস্তে নষ্ট হতে শুরু করবে তখন দেখো ধীরে ধীরে বড় আকৃতির যে গাছগুলো, অর্থাৎ আম, জাম, কাঁঠাল, বা পাহাড়ি অঞ্চলের দিকে যদি হয় সেখানে ধরো অ্যাকচুয়ালি ব্রিচ, ম্যাপেল, এরকম ঠান্ডা জায়গার দিকে এই গাছগুলো জন্মাতে শুরু করবে, এবং ধীরে ধীরে ওটা কিন্তু গোটাটাই একটা ফরেস্ট ইকোসিস্টেমে ডেভেলপ হবে। তাহলে দেখো এই প্রসেস যেটা রয়েছে, এই প্রসেসে যেখানে জীবন ছিলই না সেখান থেকে স্টার্ট করে একদম একটা পুরোপুরি ফরেস্ট ডেভেলপমেন্ট সেখানে হয়ে গেল। এবার দেখো প্রথমে যেটা হয় যে যখনই কোনো জায়গাতে জীবন একদমই নেই, যেখানে থেকে এই জিনিসটা শুরু, এক্সপোজড রক যেগুলো রয়েছে ওগুলোকে অ্যাকচুয়ালি বলা হয় বিয়ার ল্যান্ড, কিছুই নেই, উন্মুক্ত স্থান। এবার সবার প্রথম এখানে গ্রো করছে লিচেন অর লাইকেন। এই লাইকেন ও লিচেন যেটা রয়েছে একেই অ্যাকচুয়ালি বলা হয় পায়োনিয়ার কমিউনিটি, সবার ফার্স্টে এরাই ডেভেলপ করলো। এরপর ধীরে ধীরে এই যে এক একটা করে প্রত্যেকটা ধাপ আসছে এদেরকে বলা হয় সেরাল কমিউনিটি, এক একটা
সেরাল কমিউনিটি। সেরা মানে হচ্ছে অ্যাকচুয়ালি এক একটা ধাপ বা সিঁড়ির মতো এক একটা স্টেপ। তো এইগুলো সবই হচ্ছে সেরাল কমিউনিটি, মাঝেরগুলো। আর লাস্ট স্টেজ যেটা আলটিমেট, যেটা একদম ইকোসিস্টেমের আলটিমেট যে স্টেজটা তৈরি হলো, ওইটাকে বলা হয় যেটা, সেটা হচ্ছে ক্লাইম্যাক্স কমিউনিটি। এবং ক্লাইম্যাক্স কমিউনিটির বিশেষত্ব হচ্ছে বায়োডাইভার্সিটি সবচেয়ে বেশি ক্লাইম্যাক্স কমিউনিটিতে। তার মানে দেখো, প্রথম শুরু হলো বিয়ার ল্যান্ড দিয়ে, সেখান থেকে প্রথম এলো পায়োনিয়ার কমিউনিটি, তারপরে সবগুলো হচ্ছে সেরাল কমিউনিটি, এবং লাস্ট যেটা শেষ হলো সেটা হচ্ছে ক্লাইম্যাক্স কমিউনিটি। এবং ক্লাইম্যাক্স কমিউনিটির বৈশিষ্ট্য হচ্ছে সেখানকার বায়োডাইভার্সিটি হচ্ছে সবচেয়ে বেশি। এবার দেখো যে যখনই এই প্রসেসগুলোকে দেখি আমরা, তাহলে সবার প্রথম দেখো যখনই অ্যাকচুয়ালি লাভা যেগুলো, সেগুলো বৃষ্টির জল পড়ে ঠান্ডা হতে শুরু করলো, তো আস্তে আস্তে সেটা তৈরি করে যেটা, সেটা হচ্ছে বিয়ার ল্যান্ড। এরপর দেখো সেখানে পায়োনিয়ার কমিউনিটি মানে লাইকেন গ্রো করতে শুরু করে। এবার লাইকেন যত আস্তে আস্তে গ্রো করছে, বিভিন্ন স্টেপ ওয়াইজ বিভিন্ন সেরাল কমিউনিটিগুলো ধীরে ধীরে ডেভেলপ করতে শুরু করে। এরপর একটা সময় যেটা আসে সেটা হচ্ছে ক্লাইম্যাক্স কমিউনিটিতে চলে আসে, যখন পুরোপুরি ওটা কিন্তু একটা ফরেস্ট ইকোসিস্টেমে ডেভেলপ করে গেল। এবং ক্লাইম্যাক্স কমিউনিটির প্রপার্টি হচ্ছে এখানে বায়োডাইভার্সিটি যেটা, সেটা কিন্তু সব থেকে বেশি হবে, বায়োডাইভার্সিটি সবচেয়ে বেশি হচ্ছে ক্লাইম্যাক্স কমিউনিটি। এবার অনেক সময় দেখা যায় যে কোনো সময় ক্লাইম্যাক্স কমিউনিটি তৈরি হতে যাচ্ছে, অনেক ক্ষেত্রে দেখা যায় যে হয়তো হঠাৎ করে তৈরি হওয়ার পথে আবার হয়তো ডিজাস্টার হলো, আবার হয়তো ঝড় হলো বা আবার অগ্নুৎপাত হলো, দিয়ে যে ডেভেলপমেন্টটা হচ্ছিল সেই ডেভেলপমেন্টটা বেশ কিছুটা নষ্ট হয়ে গেল। অ্যাকচুয়ালি দেখো, ডেভেলপমেন্ট যেটা হচ্ছিল সেইটাকেই বলা হয় ইকোলজিক্যাল সাকসেশন। এবার সাকসেশনের পথে দেখা গেল যে সেরাল কমিউনিটির একটা পথে যাওয়ার সময় কোথাও একটা ডিজাস্টার হয়ে ওটা কয়েক ধাপ আবার পিছিয়ে গেল। তো যদি কোনো সময় দেখা যায় ইকোলজিক্যাল সাকসেশন হওয়ার পথে কোনো সময় ব্যাকওয়ার্ড অ্যাকচুয়ালি মুভমেন্ট হয়, অর্থাৎ কোনো সময় কমিউনিটিটা কিছুটা নষ্ট হয়ে গিয়ে আবার পেছনের দিকে চলে আসে, তখন সেই ঘটনাটাকে অ্যাকচুয়ালি বলা হয় ক্যাটাস্ট্রফ। ক্যাটাস্ট্রফ মানে হচ্ছে সাকসেশনের বিপরীত ঘটনা। তো এইটা কিন্তু মানে ক্যাটাস্ট্রফ যত হবে তত কিন্তু কমিউনিটির অ্যাকচুয়ালি মানে ক্লাইম্যাক্স কমিউনিটিতে পৌঁছাতে সময় লেগে যাবে অনেক বেশি। কারণ বারবার দেখো বাধা এলে, বারবার যদি তাদের ওই কমিউনিটিগুলো নষ্ট হয়, তাহলে তাদেরকে বারবার পিছনে চলে আসতে হচ্ছে, সেই জন্যই ওই জিনিসটা অ্যাকচুয়ালি দেখা যায়। এবার ক্লাইম্যাক্স কমিউনিটির সবসময় যেটা বলা হয় বায়োডাইভার্সিটি হচ্ছে সবচেয়ে বেশি। এবার এই রাস্তায় যেতে যে স্টেপগুলো রয়েছে, প্রথমেই রয়েছে দেখো নুডেশন, মানে একটা পুরো বিয়ার ল্যান্ড, একটা ফাঁকা জায়গা সেটা তৈরি হতে হবে, সেটা যে কোনো ডিজাস্টারের মাধ্যমেই দেখো তৈরি হবে। এরপর যেটা হয়, এই যে আমি বলছি লাইকেন, এগুলো আসছে কোথা থেকে, সেটা হচ্ছে আশপাশের যে অঞ্চল আছে সেইখানে লাইকেন আছে, হাওয়াতে সেই লাইকেনগুলো এসে তারা কিন্তু পাথরের উপর পড়ছে এবং গ্রো করছে। সেই সময় কিন্তু অন্য গাছের সিড বা ধরো সেখানে ফার্নের সিড সেগুলোও আসছে, কিন্তু মুশকিল হচ্ছে যেটা, যে সেই সময় অ্যাকচুয়ালি ওদের যে সিড, আম গাছের যদি বীজ সেই সময় এসে পড়েও, সেটা ধরো হাওয়াতে আসতে পারে, কোনো পাখির মাধ্যমে আসতে পারে, সে হয়তো ক্যারি করে নিয়ে এলো, বা কোনো অ্যানিমেলও সেটাকে নিয়ে আসতে পারে। কিন্তু মুশকিল হচ্ছে যেহেতু সেই সময় মাটি নেই, কারণ আম গাছের তৈরি হওয়ার জন্য তার রুট ডেভেলপমেন্টের জন্য অনেক চওড়া মাটি দরকার। তো ন্যাচারালি সেই অত চওড়া মাটি কিন্তু তখন নেই। তো সেই কারণে তখন কিন্তু লাইকেনের যেহেতু কোনো রুট থাকে না, মানে আলাদা করে কোনো রকম মাটির নিচেতে রুট যাওয়ার ব্যাপার থাকে না, সে লাইকেন গ্রো করে যায়। এবার লাইকেন যত দেখো আস্তে আস্তে মাটি তৈরি করছে, তখন সেখানে মস তৈরি হচ্ছে, কারণ মসের রুটগুলো খুব সামান্য ভেতরে প্রবেশ করে। মসগুলো আস্তে আস্তে নষ্ট হতে হতে যখন আরও মাটির লেয়ারটা চওড়া করছে, তখন সেখানে ফার্নের যে সিডগুলো রয়েছে, সেই সিডগুলো, ফার্নের যদিও সিড নয় স্পোর, তো সেই স্পোরগুলো জার্মিনেট করতে পারছে, সেখানে ফার্ন তৈরি হতে পারছে। আরও যখন ওটা আস্তে আস্তে মাটিটা আরও চওড়া করে দিচ্ছে হিউমাস জমার জন্য, তখন ওখানে জিমনোস্পার্মের সিড জার্মিনেট করতে পারছে। তারপর যেটা আরও যখন মাটিটা চওড়া হচ্ছে, তখন অ্যাঞ্জিওস্পার্ম বা যেটা গুপ্তবীজী উদ্ভিদ বলা হয়, তাদের সিডগুলো জার্মিনেট করতে পারছে। অ্যাকচুয়ালি আসছে সব সিডই, কিন্তু জার্মিনেট করার মতো পরিবেশ নেই। আর আসবে কি করে, সবই ট্রান্সপোর্টেড হবে, হয় স্পোরগুলো হাওয়া দিয়ে আসছে বা জল দিয়ে আসছে, অথবা সিড যেগুলো সেগুলো কোনো অ্যানিম্যালের থ্রু দিয়ে সেগুলো ক্যারি হচ্ছে। তো এইভাবেই কিন্তু সিডগুলো আসে, কিন্তু সবাই সেই মুহূর্তে জন্মানোর মতো তার পরিবেশ থাকে না। তো প্রথম অ্যাকচুয়ালি গ্রো করে যেটা, সেটা হচ্ছে অ্যাকচুয়ালি সবার ফার্স্টে লাইকেন ও লিচেন, তাদেরকে বলছে পায়োনিয়ার কমিউনিটি। এরপর দেখো পায়োনিয়ার কমিউনিটি আসার সাথে সাথেই কিন্তু তার ডেভেলপমেন্ট হবে এমন নয়, কারণ ধরো পাথরের মাঝেতে বৃষ্টির জলেতেই ছোট ছোট গর্ত তৈরি হয়েছে, অল্প অল্প করে জল জমে আছে। এবার ধরো যে যদি খুব সামান্য জল থাকে, সেখানে হয়তো লাইকেন একটু গ্রো করলো, কিন্তু তারপর আর বাড়তে পারলো না। সুতরাং অ্যাকচুয়ালি যে এমন নয় যে একটুখানি গ্রো করে গেলেই সেখান থেকে লাইফ সৃষ্টি হয়ে যেতে পারে।
এখানে গোটা ব্যাপারটা হচ্ছে যে আস্তে আস্তে ওই লাইকেনকে কিন্তু অনেকটা জায়গা জুড়ে স্প্রেড করতে হবে। ধরো পাথরের মধ্যে অনেক জায়গায় জল জমে আছে অল্প স্বল্প, এবার সেখানকার মধ্যে কোনো একটা জায়গায় কম্পারেটিভলি একটু বেশি জল আছে, যার জন্য সেখানে লাইকেন যেগুলো গ্রো করতে শুরু করলো তাদের ডেভেলপমেন্টটা খুব ভালো হলো। তাহলে ন্যাচারালি সেখান থেকেই কিন্তু অ্যাকচুয়ালি মানে অরিজিন যেটা যে ওই ইকোসিস্টেমের সেটা কিন্তু স্টার্ট হবে, মানে ওখানেই ইকোলজিক্যাল সাকসেশনটা স্টার্ট হবে। তো সেই জন্য বলা হয় পায়োনিয়ার কমিউনিটি এলেই হবে না, তাকে কলোনাইজ হতে হবে, তাকে কিন্তু অনেকটা বড় একটা কলোনি ফর্ম করতে হবে এবং তাকে গ্রো করতে হবে। এবং যখনই কোনো একটা এনভায়রনমেন্টে এসে এইভাবে পায়োনিয়ার কমিউনিটি নিজেকে অ্যাডাপ্ট করে সে ওই এনভায়রনমেন্টে গ্রো করতে স্টার্ট করে, তখনই সেই প্রসেসটাকে বলা হয় ইকেসিস। মানে অ্যাকচুয়ালি লাইকেন এলো মানেই সেখানে ইকেসিস স্টার্ট হয়ে গেল, বা অ্যাকচুয়ালি সেখান থেকে ইকোলজিক্যাল সাকসেশন স্টার্ট হলো তা নয়। এগুলো ট্রায়াল অ্যান্ড এররের মতো। ধরো অনেক স্পোর এসছে, এবার সেগুলো যখন এসে পড়েছে জার্মিনেট করতে শুরু করেছে, কোথাও কোথাও অল্প একটু জার্মিনেট করি আর গ্রো করতে পারেনি। এবার কোনো কোনো জায়গা ওই পাথরের মধ্যে হয়তো দেখা গেলে ছড়িয়ে ছিটিয়ে কোনো কোনো জায়গাতে এমন এনভায়রনমেন্ট পেয়েছে যেখানেতে জল আছে, যেখানে লাইকেন গ্রো করছে, কিন্তু এক্সেসিভ সানলাইটও আসছে না, হয়তো কোনো একটা কারণে হয়তো মানে মাটিটা উঁচু নিচু থাকার জন্য এমনভাবে ছায়া পড়েছে, সেই জায়গায় লাইকেনের গ্রোথটা কিন্তু খুব ভালো হচ্ছে। তো ন্যাচারালি সেইখান থেকে কিন্তু অ্যাকচুয়ালি ওরা কলোনাইজ হতে শুরু করবে এবং ওদের একেসিস হবে এবং ওই এনভায়রনমেন্টে ওরা কিন্তু এস্টাবলিশড হবে। তো সেই ঘটনাটাই যে পায়োনিয়ার কমিউনিটি এলেই হবে না, তাকে কিন্তু কলোনাইজড হয়ে ওখানে একেসিস তাকে কিন্তু দেখাতে হবে, ওই পরিবেশের জন্য অভিযোজিত হয়ে ওকে প্রতিস্থাপিত হতে হবে, তবে কিন্তু ওই কাজটাও করতে পারবে। এরপর একবার একেসিস হয়ে গেলি এবার আস্তে আস্তে কি হবে, ধীরে ধীরে ওই পরিবেশের মধ্যেও বাড়তে শুরু করবে, কারণ স্পোরের মাধ্যমে খুব তাড়াতাড়ি বাড়বে এবং আস্তে আস্তে সংখ্যায় বাড়বে, এটাকে বলছে এগ্রিগেশন। এরপর দেখো যে ওখানকার যে সমস্ত জীবগুলো আস্তে আস্তে যত সময় যাবে, যে বিভিন্ন গাছ যখন তৈরি হচ্ছে, তখন ধরো ওই যে পরপর মস আসছে, ফার্ন আসছে, আমরা যেমন অ্যানিমেলের মধ্যে ইন্টারাকশন দেখি সেরকম কিন্তু গাছের মধ্যেও ইন্টারাকশন আছে। এক ধরনের গাছ জন্মালে অন্য ধরনের গাছকেও কিন্তু সাপ্রেস করে দেয়। যত বড় আকৃতির গাছ জন্মাবে তারা কিন্তু ছোট গাছের গ্রোথটাকে আটকে দেয়, কারণ ওরা বেশি নিউট্রিয়েন্ট নিয়ে নেয়। এবং সেই জন্যই তো হয় যে চাষের জমিতে আগাছাগুলোকে নষ্ট করে দিতে হয়, কারণ আগাছা খুব বেশি থাকলে তখন দেখা যায় চাষে যেটা তুমি চাষ করছো সেই ফলনটার কিন্তু ক্ষতি হয়। তো সেই জন্য যেমন আমরা কম্পিটিশন অ্যাকচুয়ালি দেখো যে বিভিন্ন অ্যানিমেলের মধ্যে দেখি, প্লান্টসের মধ্যেও আছে, এবং সেখানে দেখা যায় কোঅ্যাকশন রিঅ্যাকশন সব রকমই কাজ করে। কোঅ্যাকশন মানে হচ্ছে একজন আরেকজনকে হেল্প করছে, আর রিঅ্যাকশন মানে হচ্ছে একজন আরেকজনকে বাধা দিচ্ছে। তো এই রকম বিভিন্ন রকম ইন্টারাকশন চলতে চলতেই কিন্তু ধীরে ধীরে কমিউনিটি যেটা সেটা বাড়তে থাকে, এবং আস্তে আস্তে একটা সময় কিন্তু গোটা কমিউনিটি যেটা রয়েছে সেই কমিউনিটিটা স্টেবিলাইজড হয়ে যায়, এবং যখন সেটা স্টেবিলাইজড হয়ে একটা স্থায়ী বাস্তুতন্ত্র তৈরি করলো তখনই সেই জিনিসটাকেই বলছে স্টেবিলাইজেশন, এবং সেটা তৈরি হয় ক্লাইম্যাক্স কমিউনিটি। তাহলে পায়োনিয়ার কমিউনিটি যেটা, তার প্রপার্টি হচ্ছে তাকে কলোনাইজড হতে হবে এবং একেসিস হতে হবে, এবং তারপর সেটার এগ্রিগেশন স্টার্ট হবে, মানে আস্তে আস্তে তার বাড়া যেটা সেটা শুরু হবে। এরপর সেরাল কমিউনিটি যেগুলো রয়েছে সেখানেতে প্রচুর পরিমাণে কম্পিটিশান, কোঅ্যাকশন রিঅ্যাকশন এগুলো হবে, যে একজন আরেকজনকে হেল্প করছে, একজন একজনের গ্রোথকে বাধা দিচ্ছে, এরকম করেই চলতে থাকবে। এবং একটা সময় দেখা যাবে যে সবাই কিন্তু একটা নিজেদের মধ্যে একটা ইকোসিস্টেম বা একটা ফুড চেন বিল্ড করে সেখানেতে সবাই খুব ভালোভাবে সেখানে সার্ভাইভ করছে। তো যখন এই স্টেবিলাইজড অবস্থায় কোনো একটা ইকোসিস্টেম চলে যায় তখনই সেটাকে বলা হয় ক্লাইম্যাক্স কমিউনিটি। এবার বলছে যে অ্যাকচুয়ালি যে কোনো জায়গাতে যখনই সাকসেশন হয় সেখানেতে সাকসেশনের জন্য কত সময় লাগছে বা ক্লাইম্যাক্স কমিউনিটি কত ভালোভাবে বিল্ড হয়েছে সেটা অনেক কটা বৈশিষ্ট্যের উপর নির্ভরশীল। একটা হচ্ছে নেচার অফ অর্গানিজম, যে জীবগুলো ওই পরিবেশেতে এসছে তারা কীরকম। যদি দেখা যায় যে জীবগুলো ওখানে এসছে নতুন পরিবেশে, তাদের অ্যাডাপ্টেশন খুব ভালো, তাহলে অটোমেটিক্যালি ইকোলজিক্যাল সাকসেশন তাড়াতাড়ি হবে। এবং ওদের মধ্যে কোঅ্যাকশন মানে একে অপরকে হেল্প করে, এই প্রপার্টিটা বেশি, কিন্তু একে অপরের সাথে মারপিট করছে বা কম্পিটিশন করছে এই প্রপার্টিটা কম। যত হবে তত দেখা যাবে এস্টাবলিশমেন্ট অ্যাকচুয়ালি তাড়াতাড়ি হবে, কিন্তু নিজেদের মধ্যে যদি মারপিট বেশি হয়ে যায় তাহলে সেক্ষেত্রে দেখো অটোমেটিক্যালি সেখানে ইকোলজিক্যাল সাকসেশনের সময় লেগে যাবে অনেক বেশি। অন্যদিকে ইন্টারাকশন, ওই যে একটু আগেই বললাম যে ইন্টারাকশন ওর ইন্টার রিলেশনশিপ, বিভিন্ন জীবের মধ্যে যে পারস্পরিক সম্পর্ক, সেটা মাইগ্রেশন একটা বড় ফ্যাক্টর, যে অন্য জায়গা থেকে মাইগ্রেট করে যত জীব অ্যাকচুয়ালি ওই নতুন এনভায়রনমেন্টে আসতে শুরু করবে তত ইকোলজিক্যাল সাকসেশন দেখো তাড়াতাড়ি হবে। এবং গ্রোথ রেট, যারা আসছে মাইগ্রেট করে সেই জীবগুলো যত বেশি অ্যাডাপ্টেড হবে এনভায়রনমেন্টের সাথে তাদের গ্রোথ রেট তত ফাস্ট হবে এবং তাড়াতাড়ি ইকোলজিক্যাল সাকসেশন যেটা সেটা দেখতে পাওয়া যাবে।
এবার সাকসেশনের বিভিন্ন টাইপ আছে। একটা আছে প্রাইমারি সাকসেশন। প্রাইমারি সাকসেশন হচ্ছে এমন কোনো একটা জায়গা যেখানে আগে হয়তো জীবন ছিলই না, যেমন কোনো একটা পাহাড়ে অগ্নুৎপাত হওয়ার পর সেখানে কিছুই জীবন নেই, সেখান থেকে আবার দেখা গেল যে একদম প্রথম থেকে একদম সেই বিয়ার ল্যান্ড থেকে শুরু করে ধীরে ধীরে পায়োনিয়ার, সেরাল কমিউনিটি, ক্লাইম্যাক্স কমিউনিটিতে যখন যাচ্ছে তখন সেই জিনিসটাকে বলছে প্রাইমারি সাকসেশন। মানে সূচনা যখন হয়েছে তখন কিছুই ছিল না, মানে কোনো লিভিং অর্গানিজম ছিলই না। সেকেন্ডারি সাকসেশন হচ্ছে যে এমন সময় অনেক সময় হয় যে একটা ফরেস্ট ছিল কিন্তু সেখান থেকে হয়তো অ্যাকচুয়ালি আগুন ধরে গেছিল, ফরেস্ট ফায়ার বা দাবানল হয়েছিল, যার জন্য ওই ইকোসিস্টেমটা ডিস্ট্রয় হয়ে গেছে। সেখানে আবার পরে নতুন করে ইকোসিস্টেম ডেভেলপমেন্ট স্টার্ট হলো। কিন্তু এক্ষেত্রে দেখো এটা যেমন একদম বিয়ার ল্যান্ড থেকে শুরু হয়েছিল, এখানে কিন্তু মাটি আছে, বড় গাছগুলো নষ্ট হয়ে গেছে, ছোট গাছও কিছু নষ্ট হয়ে গেছে, কিন্তু কিছু গাছ এখনো সার্ভাইভ করে আছে, তাদের স্পোর বা তাদের অ্যাকচুয়ালি সিড সেগুলো এখনো আছে। সুতরাং সেই সাকসেশনটাই কিন্তু প্রথমটার মতো এত বেশি সময় লাগবে না। তো এক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে সেকেন্ডারি সাকসেশন, অর্থাৎ ক্যাটাস্ট্রফ বলে একটু আগে যেটা ঘটনাটা পড়লাম, যখনই ক্যাটাস্ট্রফ হবে তার পরবর্তী যে সাকসেশনগুলো হয় সেগুলোকে বলা হয় সেকেন্ডারি সাকসেশন। অন্যদিকে অটোজেনিক সাকসেশন, যখন কোনো সাকসেশন বা যখন কোনো একটা ইকোসিস্টেমের বিল্ড আপ সেটা পুরোটাই প্রথম থেকে শুরু হচ্ছে এবং নিজেই নিজের গ্রোথকে আস্তে আস্তে হেল্প করছে। একদম প্রথম লাইকেনই মসের গ্রোথ হেল্প করছে, মস যখন ডেভেলপ হলো সেই তখন ফার্নের গ্রোথ অ্যাকচুয়ালি হেল্প করছে, ফার্ড যখন ডেভেলপ হলো তখন সেখানেতে জিমনোস্পার্ম ব্যক্তবীজী উদ্ভিদ পাইন গাছের ডেভেলপমেন্টে হেল্প করছে, ওরা যখন নষ্ট হয়েছে তখন তারা আবার অ্যাঞ্জিওস্পার্ম ডেভেলপমেন্টে হেল্প করছে। মানে স্টেপ ওয়াইজ নিজেরাই পরের জেনারেশন যেটা আসছে, পরের যে অ্যাকচুয়ালি কমিউনিটি আসছে তার গ্রোথের জন্য হেল্প করছে। তো নিজেই যেহেতু নিজের মানে ওই অ্যাকচুয়ালি ইকোসিস্টেমই ওই ইকোসিস্টেমের ডেভেলপমেন্টকে যেহেতু হেল্প করছে সেগুলোকে বলা হয় অটোজেনিক সাকসেশন। আর যদি কোনো সময় বাইরেকার কোনো জিনিস এসে ওই ইকোলজিক্যাল সাকসেশনকে কোনো রকমভাবে চেঞ্জ করে, যেমন পলিউশন, অ্যাকচুয়ালি দেখা যায় যে কোনো একটা ইকোসিস্টেমকে ডিটোরিয়েট করে দেয়, মানে সেটা ক্যাটাস্ট্রফ ঘটিয়ে দেয়। তো এইরকমভাবে যখন বাইরেকার কোনো ফ্যাক্টর এসে অ্যাকচুয়ালি কোনো ইকোসিস্টেম ডেভেলপমেন্টকে চেঞ্জ করে তখন সেটা হচ্ছে অ্যালোজেনিক সাকসেশন। এবার সেটা পলিউশনের জন্য কোনো ইকোসিস্টেম অ্যাকচুয়ালি ডেভেলপমেন্ট যেটা সেটা পিছিয়ে যাওয়া, ক্যাটাস্ট্রফ হয়ে যাওয়াটাও কিন্তু এর মধ্যে আসবে। আবার অনেক সময় আর্টিফিশিয়ালি যদি মানুষ ধরো কোনোভাবে চেঞ্জ করছে, হয়তো মানুষ গাছপালা কেটে নিচ্ছে, তাহলে সেই ধরনের জিনিসও হতে পারে। এবং এই ধরনের জিনিসে দেখো যেহেতু পিছিয়ে যায় সেই জন্য এগুলোকে বলা হয় রেট্রোগ্রেসিভ সাকসেশন, কারণ মানুষ গাছপালা হয়তো কেটে নিচ্ছে। বা অনেক সময় এমন হয় যে কোনো কোনো ক্ষেত্রে মানুষ হয়তো হেল্পও করতে পারে, যে একটা বনভূমি তৈরি হচ্ছিল সেখানে কিছু মানে সার দিল বা মাটি দিল এবং সেখানে আরও কিছু গাছপালা লাগিয়ে দিল, তাহলে আবার সাকসেশনটা খুব তাড়াতাড়ি হয়। যেটা দেখবে অনেক জায়গাতেই অ্যাকচুয়ালি কোনো কোনো ক্ষেত্রে রিজার্ভ ফরেস্ট বা ধরো বায়োস্ফিয়ার রিজার্ভ বা ন্যাশনাল পার্ক তৈরি করার সময় মানুষ হয়তো সেখানেতে হেল্প করছে এবং সেক্ষেত্রে সাকসেশনটাকে ডেভেলপ করাচ্ছে। তো এইগুলো সবই কিন্তু অ্যালোজেনিক, কারণ এটা ক্ষেত্রে বাইরের একটা ইনভলভমেন্ট রয়েছে, বাইরের একটা ফ্যাক্টরের। এবং যদি ধরো কোনো সময় মানুষ নিজেই কাজটাকে করে, যে নিজে হয়তো ডেভেলপ করাচ্ছে, তখন সেটাকে বলছে ইনডিউস সাকসেশন। তো ন্যাচারালি দেখো যে অ্যালোজেনিক সাকসেশন মানে হচ্ছে বাইরে থেকে আসা কোনো একটা প্রভাব সেটা কাজ করছে, এবং সেটা রেট্রোগ্রেসিভও হতে পারে বা প্রোগ্রেসিভও হতে পারে। যেমন দেখো ইনডিউসড সাকসেশন যেটা, মানুষ এখানে অ্যাকচুয়ালি নতুন বনভূমি তৈরি করতে হেল্প করছে, তো এটা প্রোগ্রেসিভ সাকসেশন। আর যদি নষ্ট হয়, যেটা পলিউশনের জন্য হচ্ছে বা মানুষ হয়তো গাছপালা কেটে নিচ্ছে, সেটা রেট্রোগ্রেসিভ সাকসেশন। কিন্তু এক্ষেত্রে দেখো এগুলো সবই বাইরে থেকে কেউ একজন ইনফ্লুয়েন্স করছে, সেই জন্য এগুলো সবই অ্যালোজেনিক সাকসেশন। এবং যেহেতু দেখো ইনডিউস করছে, হিউম্যান আলাদাভাবে ইনডিউসড করছে, সেই জন্য এটাকে অনেক সময় ইনডিউস সাকসেশনও বলা হয়। এটা ছাড়াও দেখো আরও বেশ কিছু সাকসেশন রয়েছে, যে সাকসেশনের সূচনা বা শুরু যেটা সেটা অটোট্রপ থেকে, মানে নিজের খাবার নিজে প্রিপেয়ার করে নিচ্ছে সেই রকম, মানে সবুজ উদ্ভিদই এখানেতে কিন্তু গোটা সাকসেশনটাতে কাজ করছে, সেক্ষেত্রে হচ্ছে অটোট্রপিক সাকসেশন। যদি ধরো সাকসেশন অ্যাকচুয়ালি পচা জিনিস থেকে তৈরি হয়, মানে সেকেন্ডারি সাকসেশনই মেনলি এটা হয়, যে সেখানে দেখা যায় ডিকম্পোজারদের যখনই ইকোসিস্টেম ডিস্ট্রয় হয় তারপর প্রথম দিকে প্রায়োরিটি বেড়ে যায় কিন্তু ডিকম্পোজার, বিয়োজকদের, তারপরে সেখানেতে অটোট্রপরা আসতে শুরু করে। তো এই ধরনের সাকসেশনকে বলা হয় হেটারোট্রপিক সাকসেশন। সাইক্লিক্যাল সাকসেশন কিছু কিছু জায়গায় এমন হয়, যেমন ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে হয়, যে ঝোপ জাতীয় যে গাছগুলো থাকে বা ছোট ছোট ডেসিডুয়াস যে ফরেস্টগুলো থাকে, সেইখানেতে প্রত্যেক বছরই তাদের অ্যাকচুয়ালি শীতকাল যেই আসে সঙ্গে সঙ্গে গাছের পাতাগুলো সব ঝরে পড়ে যায়।
আবার বসন্তকাল যখনই আসে তখন গাছের পাতাগুলো তৈরি হয় এবং গাছটা আস্তে আস্তে বড় হতে শুরু করে এবং গাছটা বাড়ে। আবার ঠিক পরের বছর শীতকালের সময় গাছের পাতাগুলো সব ঝরে যায় এবং তাদের গ্রোথ যেটা, সেই গ্রোথটা স্টপ হয়ে যায় বা কিছুটা গ্রোথ হয়তো ডিটোরিয়েটও করে যায়, কিছু গাছপালার ডাল যেটা সেটা ভেঙে পড়েও যায়। তো এক্ষেত্রে দেখো বছরের পর বছর একটা সাইক্লিক্যাল ম্যানারে একটা নির্দিষ্ট টাইমেতেই তাদের সাকসেশন যেটা সেটা হয়। তো এই জিনিসটাকে বলা হয় সাইক্লিক্যাল সাকসেশন। আর একটা হচ্ছে কনসোসিয়েশন। কনসোসিয়েশন মানে হচ্ছে কোনো পরিবেশে যদি নির্দিষ্ট একটা প্রজাতি অ্যাকচুয়ালি প্রাধান্য বেড়ে যায়, যেমন দেখা যায় যে ইউক্যালিপটাস গাছ যেখানে জন্মায় তার আশপাশে ইউক্যালিপটাসের রুট থেকে এমন কিছু কেমিক্যাল বেরোয় যা আশপাশে আর দ্বিতীয় কোনো গাছকে সে জন্মাতে দেয় না। এবার সেক্ষেত্রে মুশকিল যেটা হয় যে ইউক্যালিপটাসই সেখানে দেখো গ্রো করছে, দ্বিতীয় কোনো গাছ কিন্তু সেখানেতে গ্রো করতে পারছে না। তাহলে ওরা কিন্তু দেখো নতুন সেরাল কমিউনিটি আসা থেকে বাধা দিচ্ছে এবং এই ধরনের কমিউনিটিগুলোকে বলা হয় ক্লোজ কমিউনিটি। এবং সেটা কিন্তু রেডউড ট্রির ক্ষেত্রেও দেখা যায়, রেডউড ট্রি যখন বাড়ে আশপাশে আর কোনো গাছকে বাড়তে দেয় না। তাহলে এই ধরনের কমিউনিটি যত ডেভেলপ করবে তত দেখো অ্যাকচুয়ালি ক্লাইমেট কমিউনিটিতে পৌঁছাতে সময় বেশি লাগবে, কারণ একে অ্যাকচুয়ালি নষ্ট করে সেকেন্ড গ্রুপ আসা এটা খুব অসুবিধাজনক হয়ে যায়। ঠিক একই রকম দেখো যে এই যে ডেভেলপমেন্টের কথা আমরা পড়ি, এখানে সূচনা কোথা থেকে হচ্ছে, মানে কোন জায়গা থেকে পুরো ইকোলজিক্যাল সাকসেশনটা ঘটছে তার উপর ডিপেন্ড করে বিভিন্ন রকম ভাগে আমরা অ্যাকচুয়ালি এই সাকসেশনকে পড়ি। তার মধ্যে প্রথমেই আসছে হাইড্রোসিরি। হাইড্রোসিরি মানে হচ্ছে যেখানে জলের মধ্যেতে অ্যাকচুয়ালি ইকোলজিক্যাল সাকসেশন হচ্ছে। ধরো কোনো একটা জায়গাতে জলাশয় ছিল, পুকুর ছিল, সেই পুকুর থেকে সবার ফার্স্টেতে দেখো এখানেতে কিছু ফাইটোপ্ল্যাঙ্কটন সবার ফার্স্টেতে গ্রো করতে শুরু করলো। এরপর ফাইটোপ্ল্যাঙ্কটনগুলো বাড়তে বাড়তে দেখা গেল আস্তে আস্তে সেখানে রুটেড সাবমার্জ অ্যাকচুয়ালি স্টেজ, মানে যেখানে দেখো যে অ্যাকচুয়ালি কিছু গাছ জন্মাচ্ছে এই ভেতরকার এই জায়গাগুলোতে পাঁক যেটা হিউমাস সেগুলো জমছে এবং এখানেতে কিছু গাছ জন্মাচ্ছে যাদের রুটগুলো কিন্তু এই পাঁকের মধ্যে আটকে আছে। এরপর দেখো আস্তে আস্তে এগুলো ধীরে ধীরে কিন্তু বাড়তে থাকছে পাঁকটা, আর ধীরে ধীরে এমন কিছু গাছ ডেভেলপ করছে যেমন ধরো এই পদ্মের মতো, যে গাছগুলোর রুটটা নিচেতে আছে কিন্তু ফ্লাওয়ার বা লিফগুলো পাতাগুলো রয়েছে যেটা সেটা হচ্ছে ওপরের দিকে। তো ওটাই বলছে রুটেড ফ্লোটিং স্টেজ। এরপর আস্তে আস্তে দেখা যাচ্ছে যে এই জায়গার আরো হিউমাস বাড়তে থাকছে এবং এই স্টেজেরই দেখো যে সাইডের দিক থেকে কিছু গাছ জন্মাচ্ছে যে গাছটার মধ্যে জলের নিচে কম আছে, জলের বাইরে বেশি আছে। এবার যত সময় যাবে আস্তে আস্তে দেখো সেই ধরনের গাছগুলোই কিন্তু বাড়তে থাকবে এবং এটাই বলে রিড সোয়াম স্টেজ। এইরকম টাইপের একটা স্টেজ যেটা সেটা কিন্তু দেখতে পাওয়া যায়। এরপর দেখা যায় এমন একটা সিচুয়েশন হয় যেখানটাতে অ্যাকচুয়ালি বলা হয় মার্স মেডোস স্টেজ, যেখানেতে এইটা গোটাটাই কর্দমুক্ত জমির মতো, মানে দেখে মনে হবে যেন ঘাস জমি কিন্তু পা দিতে গেলে নরম হবে। এরপর দেখা যাবে যে আস্তে আস্তে সেখানে গাছ জন্মাতে শুরু করবে এবং সেই জন্য ওটাকে বলে যেটা সেটা হচ্ছে উডল্যান্ড স্টেজ। এবং লাস্টে একটা সময় দেখা যাবে ওই বন ওটা পুরোপুরি শক্ত হয়ে বনভূমি হয়ে গেছে আর সেখানে অন্য জায়গা থেকে প্রাণী অ্যানিমালসরাও আসতে শুরু করেছে এবং তখন সেটাকে অ্যাকচুয়ালি বলা হয় ক্লাইম্যাক্স ফরেস্ট। তো এইভাবেই দেখো তৈরি হচ্ছে যেটা সেটা হচ্ছে হাইড্রোসেরি। ঠিক সেরকম পাথর থেকে যদি কোনো সময় অ্যাকচুয়ালি এই ইকোলজিক্যাল সাকসেশন হয় সেটাকে বলা হয় জেরোসিরি। এই হাইড্রোসিরি জেরোসিরি স্টেজগুলো পরীক্ষায় খুব লিখতে দেওয়া হয়, খুব ভালো করে মনে রাখবে। প্রথমেই যেটা হয় ধরো যে একদম প্রথম বিয়ার একদম এক্সপোর্ট যে রক সেটা রয়েছে, এরপর সেখানে লাইকেন গ্রো করতে শুরু করলো এবং একদম রকের ওপর পাথরের ওপর গায়ে গায়ে লেগে থাকে যে লাইকেনগুলো সেগুলোকে বলা হয় ক্রাস্টোস লাইকেন স্টেজ। এরপর যেটা হয় সেটা হচ্ছে ফলিয়েজ লাইকেন। ফলিয়েজ লাইকেনগুলো একটু পাতার মতো হয়ে একটু উঁচু উঁচু এবং একটু বড় আকৃতির হয়। তারপর দেখো মস তৈরি হতে শুরু হয়। তারপর যেটা হয় সেটা হচ্ছে হার্বেসিয়া স্টেজ। এরপর দেখো মসের পর যেটা হয় সেটা হচ্ছে অ্যাকচুয়ালি হার্ব, যেগুলো বিরুৎ জাতীয় উদ্ভিদ, এগুলো মেনলি 1 বছর করে বাঁচে। তারপর সার্ব স্টেজ মানে গুল্ম জাতীয় বা ঝোপের মতো গাছ যেগুলো পেরিনিয়াল প্ল্যান্ট, মানে 2-3 বছর করে বাঁচে। এবং তারপর একটা সময় কিন্তু বড় বড় আকৃতির যে ট্রিজ যেগুলো সেগুলো ডেভেলপমেন্ট হয় এবং ওই পরিবেশের মধ্যে আশপাশ থেকে অ্যানিমেল আসতে শুরু করে, তখন সেটাকে অ্যাকচুয়ালি বলা হয় ক্লাইম্যাক্স স্টেজ। তো এই রকমভাবেই পরপর কিন্তু স্টেজগুলো যায়। এবার যেখানেই শুরু হচ্ছে সেটাকে বলছে পায়োনিয়ার। তার পরবর্তী যে স্টেজ যেগুলো হয় যেগুলোকে অ্যাকচুয়ালি আমরা বলছি দেখো যে সেরাল কমিউনিটি, সেইগুলোকে বিভিন্ন সময় বিভিন্ন নাম দেওয়া হয়। যেমন অ্যাকচুয়ালি প্রথম দিকে যখন মস ফার্ন এই জাতীয় গাছগুলো জন্মায় তখন সেগুলোকে বলে ড্রায়ার স্টেজ। এরপর দেখো যখন অ্যাকচুয়ালি তোমার ওই মানে হার্ড যেগুলো হার্ড বা সার্ড এগুলো যখন জন্মায় তখন সেটাকে অ্যাকচুয়ালি বলা হয় অ্যালডার।
এবার যখন আরেকটু বড় আকৃতির যেগুলো পায়োনিয়ার যে প্ল্যান্টগুলো সেগুলো এই পেরিনিয়াল প্ল্যান্টগুলো যখন জন্মাতে শুরু করে, যে ফার্ন জন্মাতে শুরু করছে এরকম, সেগুলোকে অ্যাকচুয়ালি স্প্রুস এই সেট মানে এই স্টেজটা যেটা সেটা হচ্ছে স্প্রুস স্টেজ বলা হয়। আর এরপর যেটা আছে সেটা হচ্ছে ক্লাইম্যাক্স কমিউনিটি। তো এই ড্রায়ার্স, এল্ডার্স বা স্প্রুস এইগুলো অত না মনে রাখলেও হয়। তো এটা মনে রাখতে পারো, এগুলো হচ্ছে যেগুলো মানে 1 বছরেরও কম সময় বাঁচে, এগুলো হচ্ছে 1 বছর বাঁচে, আর এটা হচ্ছে কয়েক বছর বাঁচে। আর এমনিতে যেগুলো যখন ক্লাইম্যাক্স কমিউনিটির যে গাছগুলো হয় সেগুলো তো অনেক বছর বাঁচে, মানে বহু বছর বাঁচে। আর স্প্রুস বলতে যেটা বোঝানো হয় সেটা হচ্ছে যে গাছগুলো 2 বছর বা 2 বছরের বেশি বাঁচে। তো এই হিসেবেই অ্যাকচুয়ালি তোমার হিসেবটা করা হচ্ছে যে খুব কম সময় 2-3 মাস বাঁচছে, এটা 1 বছর বাঁচছে, এটা 2 বছর বা 2 বছরের একটু বেশি বাঁচছে। ক্লাইম্যাক্স কমিউনিটির গাছগুলো বহু বছর বাঁচে, যেমন আম গাছ, জাম গাছ তো আমরা জানি 100-150 বছর তারা সব বাঁচে। এবার দেখো পরে যেটা আসছি সেটা হচ্ছে এই চ্যাপ্টারের লাস্ট জিনিস, সেটা হচ্ছে ইকোলজিক্যাল সার্ভিসেস। অর্থাৎ কোনো একটা ইকোসিস্টেমকে টিকে থাকতে গেলে সে কিন্তু পরিবেশ থেকে অনেক কিছু জিনিস পায়, এবং যে কোনো একটা মানুষকে বা কোনো একটা প্রাণীকে সার্ভাইভ করার জন্য সে কিন্তু পরিবেশ থেকে অনেক কিছু নেয়, এবং সেগুলোই হচ্ছে ইকোলজিক্যাল সার্ভিসেস। অ্যাকচুয়ালি পলিউশনে যেটা হয় সেটা হচ্ছে ইকোলজিক্যাল সার্ভিসেস, অর্থাৎ পরিবেশ থেকে যে জিনিসগুলো আমরা পাচ্ছি সেই সমস্ত সোর্সগুলো নষ্ট হয়, যার জন্যই কিন্তু আমরা অসুস্থ হই বা আমাদের অ্যাকচুয়ালি যেটা তোমার পরিবেশ যেটা সেটা ধ্বংসের মুখে চলে যায়। যেমন ওয়েটল্যান্ড হচ্ছে অ্যাকচুয়ালি জলাভূমি, যেটাকে বলা হয় প্রকৃতির বৃক্ষ, এবং ওয়েটল্যান্ডের মাধ্যমে কিন্তু জল যেটা বৃষ্টির জল বা আমাদের যে জলগুলো ব্যবহার করছি সেইগুলি ফিল্টার হয়ে সমস্ত কিন্তু নিচেতে গ্রাউন্ড ওয়াটারের নামে, যেটাকে আমরা তুলে অ্যাকচুয়ালি মেশিনের বা পাম্প মেশিনে লাগিয়ে তুলে সেটাকে আমরা অ্যাকচুয়ালি খাবার জল হিসেবে ব্যবহার করি। তো সেই ওয়েটল্যান্ড যেটাকে নেচারস কিডনি বলা হয় সেটা দেখো আস্তে আস্তে পলিউশনের কারণে নষ্ট হচ্ছে। ক্লাইমেটের ওপর দেখো গোটা পরিবেশ যেটা সব অ্যানিম্যাল প্লান্ট সব কিন্তু ক্লাইমেটের ওপর ডিপেন্ড করে তারা কিন্তু সার্ভাইভ করে। ওয়াইল্ড লাইফ, যে কোনো একটা জীব পরিবেশের মধ্যে যে রয়েছে সেখানকার মধ্যে যে জীবগুলো তার আশপাশে আর যে অ্যানিমালসগুলো রয়েছে তাদের ইন্টারাকশনের ওপর ডিপেন্ড করেই তার সার্ভাইবিলিটি কিন্তু নির্ভর করছে। কারণ অ্যাটমসফিয়ারের ওপরে আমরা দেখো অবশ্যই ডিপেন্ডেন্ট, অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড সেগুলো। সয়েল, কারণ গাছ এরা কিন্তু সয়েলের ওপর ডিপেন্ডেন্ট আর আমরা গাছের ওপর ডিপেন্ডেন্ট। অন্যদিকে বায়োডাইভার্সিটি, যে মানে ইকোসিস্টেমে বায়োডাইভার্সিটি যত বেশি হবে তত কিন্তু ইকোসিস্টেমটা স্টেবল হবে। অন্যদিকে নিউট্রিয়েন্ট সাইক্লিং, যেখানে নিউট্রিয়েন্ট সাইক্লিং যত বেশি হবে সেই ইকোসিস্টেমটা তত স্টেবল। পপুলেশন ইন্টারাকশন, দেখো ওই যে আমরা যেটা দেখছি যে প্রিডেটর ইন্টার রিলেশনশিপ, কোঅ্যাকশন, ইন্টারাকশন, তো রিঅ্যাকশন, এই প্রসেসগুলো যত বেশি ভালো থাকবে সেখানে কিন্তু তত ইকোসিস্টেমটা ভালো হবে। গ্রেজিং গ্রাউন্ড মানে অ্যাকচুয়ালি গবাদি পশুর জন্য খাবার জন্য যে সবুজ জমি যেগুলোর থেকেও খাদ্যবস্তু পাবে সেটা। পলিনেশন যত বেশি হবে তত কিন্তু সেখানে ইকোসিস্টেম ভালো ডেভেলপ করবে। ডিকম্পোজার যত ভালো থাকবে সেখানে নিউট্রিয়েন্ট সাইক্লিং ভালো হবে, যার জন্য ইকোসিস্টেম অবশ্যই খুব ওয়েল বিল্ড আপ হবে। এবং পেরিনিয়াল ওয়াটার প্ল্যান্ট মানে সোজা কথা হচ্ছে যে জলাভূমির যে গাছগুলো যেগুলো 2 বছর বা তার থেকে বেশি বাঁচে, তো সেই রকম ধরনের গাছ যত ডেভেলপ করবে, সেরাল কমিউনিটি যত ওয়েল ডেভেলপড হবে, অটোমেটিক্যালি ক্লাইম্যাক্স কমিউনিটি যেটা সেটাও কিন্তু ভালোভাবে ডেভেলপ হবে।